এ তো একবারে কচি ছেলে রে। একে আমার কাছে এনেছিস কেন বিল্টু? এখানে তো ষোড়শীর অভাব নেই। একে তাদের কাছে নিয়ে যা। তা বাবা, ভদ্রলোকের ছেলে হয়ে দিন দুপুরে এলাকায় যে বড়, মানে ভদ্রলোকেরা এখানে রাতে আসে কি না? দিনে এলে যে তাদের সম্মান যাবে। বিল্টু এবং লক্ষ্মীবাই দুজনে প্রায় একই সঙ্গে হো হো করে হেসে ওঠে। অর্পণ অল্প বয়সী ছেলে, 2 বছর হলো একটা খবরের কাগজের অফিসে চাকরি করছে, কিন্তু এর আগে কখনো সে রেড জোন কভার করেনি। তাই এমনি খুব ঘাবড়েছিল। এখানে এসে তাদের হাবভাব দেখে যেন আরো ভয়ে সিটিয়ে গেল সে। হাসি থামিয়ে বিল্টু বলল, এ সম্ভবত ওই খবরের আপিস থেকে এসেছে মাসি। আশা স্তক শুধু তোমার খোঁজই করে চলেছে। যতই বলি না কেন মাসি তোমাদের সাথে কথা বলবে না। মাসি চায় না তাকে নিয়ে তোমরা খবর করো। তবু এ ছেলে নাছুর বান্দা, তাই বাধ্য হয়ে তোমার কাছে নিয়ে এলাম। এবার একটু সাহস সঞ্চয় করে অর্পণ নিজেই বলল, হ্যাঁ, আমি খবরের কাগজের অফিস থেকে এসেছি। এই ইন্টারভিউটার আমার খুব প্রয়োজন, না হলে আমার প্রমোশনটা আটকে যাবে। আর প্রমোশনটা না পেলে আমি আমার বাবার চিকিৎসা করাতে পারবো না। প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। বিল্টু কিছু বলতে যাবে, লক্ষ্মীবাই তাকে হাত ইশারা করে চলে যেতে বলে। তা কি হয়েছে তোমার বাবার? হার্ট ব্লক, অপারেশন করতে হবে, অনেক খরচ। বুঝলাম, বেশ ভালো। কি জানতে চাও? মানে ওই 10টা এইচআইভি আক্রান্ত মেয়ের চিকিৎসার দায়িত্ব নেওয়ার পর থেকে সবাই জানতে চাইছে আপনি কিভাবে এ পথে এলেন। কিন্তু সে অনেক কথা। তোমার 10টা 5টা কাজের সময় কিন্তু পেরিয়ে যাবে। বাকিটা পরে শুনবো বলে কাল আবার ঘুরে এলে আমি কিন্তু কাল আর ইন্টারভিউ দিতে পারবো না। কি, পারবে তো ধৈর্য ধরে শুনতে? হ্যাঁ পারবো, যতক্ষণই লাগুক। আমার ওয়ার্কিং আওয়ার পেরিয়ে গেলেও আমি রিপোর্টটা কমপ্লিট করে তবেই যাব। অর্পণ এসে থেকে এই প্রথম বেশ দৃঢ়ভাবে জবাব দিল। কাজের প্রতি ছেলেটার দায়িত্ববোধ লক্ষ্মীবাইয়ের নজর এড়ালো না। বেশ, শোনো তাহলে। আমার নাম ছিল লাবণ্য, লাবণ্য মালাকার। বাবার নাম পরিতোষ মালাকার। বাড়ি ছিল মেদিনীপুরের মোহনগঞ্জ গ্রামে। আমার বাবা ছিলেন মেদিনীপুর জেলার নামকরা হাই স্কুলের প্রধান শিক্ষক এবং পাশাপাশি ওই এলাকার একজন নামকরা ব্যক্তিত্ব। আমার বয়স তখন 14-15 হবে। পাড়ারই ছেলে ছিল বিপিন, আমার থেকে বছর 5-এর বড়। স্কুল যেতে আসতে সবসময় সে আমায় লক্ষ্য করত। তারপর শুরু হলো একটু আধটু কথা বলা। একদিন সে আমাকে প্রেমপত্র দিল। সে যুগে এখনকার মতো মুঠোফোন ছিল না, ওই চিঠি ছিল কথোপকথনের মাধ্যম। কিশোরী আমিও বিপিনের মোহে পড়ে গিয়েছিলাম, তাই তার প্রেম প্রস্তাবে রাজি হয়ে গেলাম। ওই বয়সের দোষে যা হয় আর কি। রোজ স্কুল থেকে ফেরার পথে লুকিয়ে দেখা করতাম। বিপিন ছুতোনাতো করে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করত, তবে আমি সেটাকে সহজভাবেই দেখতাম। এমনই একদিন স্কুল থেকে ফিরছি, চৈত্র মাস। হঠাৎ কালবৈশাখী ঝড় উঠল, সাথে তুমুল বৃষ্টি। বিপিন আমাকে নিয়ে আশ্রয় নিল গ্রামের শেষ প্রান্তের এক পোড়ো বাড়িতে। হঠাৎ বিপিনের ছোঁয়ায় আমার সারা শরীর শিউরে উঠল। তারপর কোথায় যেন হারিয়ে গেলাম। হুঁশ যখন ফিরল তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে। বাবা দাদা আমাকে যে খুঁজতে বেরোবে সেটা বুঝতে পেরেই বিপিনকে সেখান থেকে চলে যেতে বলে নিজের বাড়ির পথে রওনা দিলাম। ফেরার পথে বাবা দাদার সাথে দেখা হলো। দেরি হওয়ার কারণ হিসেবে ঝড় বৃষ্টিটাই যথেষ্ট ছিল, আর সাথে বিপিন না থাকায় তাদেরও সন্দেহ হলো না। কিন্তু সেদিন কিছু না বুঝলেও 2 মাস পর বুঝলাম সেদিনের সেই ঘটনার ফলই একটু একটু করে আমার মধ্যে বেড়ে উঠেছে। আমার তখন শুধুই বাবার সম্মানের কথা মনে হচ্ছিল। নিজেকে যে শেষ করে দেব তাতেও তো বাবার কম সম্মানহানি হবে না। কি করব বুঝে উঠতে না পেরে এক বান্ধবীর মারফত চিঠি দিয়ে বিপিনকে সবটা জানালাম। সে ঘুরিয়ে আমাকে জানালো পরের দিন খুব ভোরে সূর্য ওঠার আগে আমরা পালিয়ে বিয়ে করব।
আমার অবস্থা তখন হতবুদ্ধির মতো। পরের দিন ভোরে বিপিনের হাত ধরেই প্রথমেই কলকাতা শহরে পা রাখলাম। কলকাতায় আসা থেকেই তার ব্যবহার কেমন যেন বদলাতে লাগলো। তারপর সে আমাকে সরু গলির মধ্যে একটা বিশাল বাড়িতে নিয়ে এলো। সেখানে একজন মাঝবয়সী মহিলার কাছে আমাকে বসতে বলে পাশের ঘরে গিয়ে চাপা গলায় কিসব টাকা পয়সা নিয়ে দর কষাকষি করতে লাগলো। তারপর আমার কাছে এসে বলল, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। আমি তার সাথে যেতে চাইলে হাত ছাড়িয়ে ধাক্কা মেরে সরিয়ে চলে গেল। সেই যে গেল, আর এলো না। দুপুরেই মাসি যখন খাবার নিয়ে এলো, আমি কাঁদতে কাঁদতে বললাম, বিপিন কখন আসবে? মাসি আমার মাথায় হাত বুলিয়ে বলল, সে আর কোনোদিনও আসবে না রে, সে তোকে এখানে বিক্রি করে দিয়ে গেছে। আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ল। আমার সুন্দর সাজানো জীবনটা এক নিমেষে তছনছ হয়ে গেল। বুঝতে পারলাম আমার সব শেষ। মাসি আবারও বলল, দেখে তো মনে হয় ভদ্রলোকের মেয়ে, কি করে পড়লি এমন শয়তানের খপ্পরে? এ পথে একবার এলে আর যে ফেরার কোনো পথ নেই। যত তাড়াতাড়ি সব মেনে নিবি ততই মঙ্গল। সেদিন রাতে একটা মাঝবয়সী লোক পশুর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ল। ছেড়ে দেওয়ার অনুরোধ করলে উত্তর এলো, অতগুলো টাকা দিয়েছি কি ছেড়ে দেব বলে? যত সব ন্যাকামি। সেদিন বিপিন আমাকে ভোগ করেছিল, আর আজ ওই লোকটাও আমাকে। সে চলে যাওয়ার পর বুঝলাম আমার গর্বে যে ছিল সে আর বেঁচে নেই। তারপর থেকে প্রায় রোজ রাতেই কেউ না কেউ আসে, টাকার বিনিময়ে আমাদের নিয়ে ফুর্তি করে চলে যায়। বুঝতে পারলাম এখানে যারা আসে তাদের কাছে আমরা ভোগ্য পণ্য, আমাদের মন বলে কিছু থাকতে নেই। তারপর আস্তে সময় এগোতে লাগলো। আমিও এই জীবনটাকেই মেনে নিলাম। লাবণ্য মরে গিয়ে জন্ম নিল লক্ষ্মীবাই। বয়স বাড়লো, কত নতুন মেয়ে এলো, কারো দিদি কারো মাসি হয়ে উঠলাম। এভাবেই চলছিল। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা সরকারি হোমে 10 জন মেয়ের HIV পজিটিভ আসায় তাদের হোম থেকে বহিষ্কার করা হয়েছে। বুঝতে বাকি রইল না, ওই মেয়েগুলো আমার মতোই অন্ধকারে হারিয়ে যাবে। অনাথ মেয়ে হোমে থাকে, তাদের সাথে কখন কি হচ্ছে, কারা কখন কিভাবে তাদের সর্বনাশ করছে, সভ্য সমাজ সে খবর রাখে না। আর আজ যখন তাদের সমূহ বিপদ, সমাজ তাদের অন্ধকার জগতে ঠেলে দিচ্ছে। খবরটা দেখেই মন স্থির করলাম, আমার মতো অন্ধকারে ওদের আমি কিছুতেই হারিয়ে যেতে দেব না। ওদের চিকিৎসা করিয়ে সুস্থ করে জীবনের মূল স্রোতে ফিরিয়ে দেব। কথা শেষে অর্পণের চোখ শ্রদ্ধায় ভরে উঠল। লক্ষ্মীবাই আবারও বলল, আমি কখনো চাইনি পরিতোষ মালাকারের সাথে লক্ষ্মীবাইয়ের নাম জড়াক, কিন্তু তুমি যখন তোমার অসুস্থ বাবার কথা বললে, নিজে তো মেয়ে হয়ে বাবার জন্য কিছুই করতে পারলাম না, তাই অসুস্থ বাবার প্রতি তোমার দায়িত্ববোধ দেখে ইন্টারভিউ না দিয়ে থাকতে পারলাম না বাবা। আপনি চিন্তা করবেন না, কাগজে কোনো লাবণ্য মালাকার পরিতোষ মালাকারের কথা লেখা থাকবে না, থাকবে শুধু লক্ষ্মীবাইয়ের কথা। কথাগুলো শেষ করে লক্ষ্মীবাইকে প্রণাম করে অর্পণ সেখান থেকে চলে গেল। কয়েকদিন পর, ও মাসি, দেখো কাগজে তোমায় নিয়ে কত ভালো ভালো কথা লিখেছে। বিল্টু ছুটতে ছুটতে এসে কাগজটা লক্ষ্মীবাইকে দিয়ে গেল। হেডলাইনে লেখা, দুরারোগ্য থেকে মুক্ত করে 10 কন্যাকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে দিলেন লক্ষ্মীবাই। কলমে অর্পণ দেবনাথ। কথা রেখেছে অর্পণ, কাগজে কোথাও তার অতীত জীবনের উল্লেখ নাই। না, ছেলেটার কথার দাম আছে। তিনি অর্পণকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। গল্প লক্ষ্মীবাই, কলমে ইচ্ছে ডানা। গল্পটি যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও একটি ছোট্ট লাইক করে দেবেন।